আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের পেন টুল, তাই না? পেন টুল করার জন্য আমরা যেটা করব, শুরুতে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি ফাইল থেকে, নিউ, যেভাবেই করি আমরা। এখন পেন টুলের মূলত কাজ কি? আঁকা, পেন্টিং এর কাজ বা ড্রয়িং এর কাজ বা সিলেকশনের কাজও পেন টুল থেকে করা হয়। পেন টুলের দুইটা মুড আছে, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। পাথ মোডের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা, আর শেপ মোডের কাজ হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। তো যখন আমরা পেন টুল থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করব তখন আমরা শেপ মোড নিয়ে কাজ করব, আর যখন কোনো সিলেকশন তৈরি করতে হবে তখন আমরা পাথ মোডে কাজ করব। সরি, সিলেকশন যখন তৈরি করব তখন পাথ মোডে কাজ করব, আর যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে তখন শেপ মোডে কাজ করব। তো সিলেকশন কিরকম করবো আগে আমরা একটু এক্সাম্পল দেখে আসি। একটা ইমেজ ওপেন করে দেখি। এটাই যদি ওপেন করলাম, এখন আমার এখানে ক্রিয়েটিভ লোগোটা আমি চাচ্ছি কি পুরোটা সিলেকশন করবো, এই যেভাবে আছে ঠিক এভাবে যদি সিলেকশন করতে চাই, সেটা নর্মালি আমরা পলিগন টুল বা অন্যান্য টুল থেকে কিন্তু ফাইনালি ভালোভাবে করতে পারবো না, তাই না? কারণ পলিগন টুল থেকে সিলেকশন করলে কি হবে, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এটাকে আর মডিফাই করা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে চাইলে কি আমরা মডিফাই করতে পারবো, যে এটাকে একটু ছোট করা বড় করা, সেভাবে কিন্তু আমরা পাথটাকে মডিফাই করতে পারবো না। বাট পেন টুল থেকে করলে যেটা সুবিধা হয়, আমরা একদম এই ঠিক অ্যাকুরেটলি ভাবেই সিলেকশনটা নিয়ে আসতে পারি, প্লাস এটাকে আমরা আবার মডিফাই করতে পারি। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। পেন টুল নিলাম, পাথ মোডে আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলানো সম্ভব না। ওয়ান পিক্সেল টু পিক্সেল কোনো ম্যাটার না। এই ফিনিশিংটা কি আমরা অন্য কোনো টুল থেকে করতে পারবো কিনা সেটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা যে পলিগন ল্যাসো বা অন্যান্য যে ল্যাসো টুল আছে সেগুলো থেকে এরকম ভাবে ফিনিশিং করা সম্ভব কিনা কোনোভাবেই পসিবল। এই যে রাউন্ডগুলো, এই রাউন্ডটা তো পলিগনে আসবে না, কারণ পলিগন তো লাইন ক্রিয়েশনের মাধ্যমে সিলেকশনটা তৈরি করে। সরি, না, ম্যাজিক টুল দিলে তো আমার যে এডস গুলো অতটা ফিনিশিং আসবে না। এটা বুঝবো কিভাবে কোথায় যে পেন টুলটাই করতে হবে? এখন থেকে আমরা যত সিলেকশনই করি না কেন, ওই সমস্ত সিলেকশন আগের টুলগুলো বাদ। আজকের ক্লাসের পর থেকে সব সিলেকশনই আমাদের, হ্যাঁ, সব ধরনের সিলেকশনই পেন টুল থেকেই করতে হবে। এজ এ ডিজাইনার, পেন টুল যার ক্লিয়ার না থাকবে তার দ্বারা ডিজাইন সম্ভব হবে না। পেন টুলের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে এবং পেন টুলটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এখন একটা লেয়ার নিয়ে যদি আমরা কালার অ্যাপ্লাই করি, তো কালারটা কোথায় অ্যাপ্লাই হবে? লেয়ারের উপরে, অর্থাৎ এই সিলেকশন যে এরিয়া দেখাচ্ছে এরিয়ার মধ্যে অ্যাপ্লাই হবে। যদি আমি নিচে লেয়ারটা মিনিমাইজ, তাহলে এই শেপটা তো চলে আসছে মোটামুটি ভাবে। সিলেকশন করে অলসার ডিলিট, নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট ওই লেয়ারে কালার অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে পেন টুলের বেসিক, যে এই ধরনের কাজগুলো পেন টুল থেকে করা হয়। শুধু এই ধরনের কাজ না, আমরা যদি স্যাম্পল দেখানোর কিছু নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো তো বুঝি আমরা। অর্থাৎ আমার যদি এখানে দাঁড়ায় কারো একজন ছবি তোলা হলো,
এখন আমি চাচ্ছি ছবিটা তোমার ক্লাসে তোলা, বাট ছবিটা এখানে না, ছবিটাকে নিয়ে যাবো আমি সেন্ট মার্টিনের কোনো দ্বীপে, মনে হবে যে দ্বীপে দাঁড়ায় ছবি তোলা। তো সেক্ষেত্রে প্রথম কাজটা কি হবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে ডিলিট করা, তারপরে একটা সেন্ট মার্টিনের কোনো একটা সিনারি এনে পিছনে অ্যাড করা। তো আগে যে সেই ডিলিট করার কাজটা, যে সিলেকশনটা আমরা করবো, সিলেকশনটা করতে হবে পেন টুল দিয়ে, আদারওয়াইজ ফিনিশিংটা ভালো আসবে না। সেভেন্থ না ক্লাস 5? এই পেন টুলের মানে কাজের অসংখ্য ক্লিপিং পাথ কাজের তো নাম শুনছেন আপনারা, ক্লিপিং পাথ, ফটোশপের থেকে ক্লিপিং পাথ করা যায়। ক্লিপিং পাথ করাটাই হচ্ছে পেন টুলের কাজ, মানে পেন টুল থেকে ক্লিপিং পাথটা মূলত করা হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজ, এই ধরনের অসংখ্য কাজ পাওয়া যায় মার্কেট প্লেসগুলোতে। এখন ক্লায়েন্ট এরকম একটা ছবি দিল, ক্লায়েন্ট বলবে যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমাকে শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা অন্য একটা কালারের উপরে আমাকে এই কাজটা করে দিতে হবে, এরকম একটা ছবি ক্লায়েন্ট দিল। এখন এটাকে আমরা যদি অন্য কোনো সিলেকশন টুল থেকে সিলেকশন করতে পারি কিনা, কিভাবে ভিডিওটা জুম করে আস্তে আস্তে কোনোভাবেই সম্ভব না, অ্যাকুরেট তো হবেই না, এবং ক্লায়েন্ট তো এভাবে নেবে না, ক্লায়েন্টকে তো একদম 100% জব ডান করে দিতে হবে। তো এই কাজগুলো আমরা পেন টুল থেকে করতে পারি। পেন টুল নিলাম, হ্যাঁ শুধু ফটোশপেই করে। আপনাদেরও হবে, আপনাদেরও হবে। ক্লিপিং এর যারা জব করে না, ওদের এই ধরনের একটা ইমেজ পাথ করতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। এটাকে পাথ করা বলা হয়, এই যে পাথ টানা। না এটা আমরা দেখবো, এগুলো সবকিছু মডিফাই করা যাবে। জাস্ট আমি বেসিকটা দেখাচ্ছি যে পেন টুল থেকে মূলত কি ধরনের কাজগুলো করা হয়। এগুলো সবই কিন্তু সিলেকশনের কাজ। হেয়ারের বিষয়গুলো আমরা আপাতত অ্যাভয়েড করি, মানে হেয়ার সিলেকশনের জন্য আবার অন্য টুল অ্যাপ্লাই করতে হবে। যে ফ্লাইং হেয়ার যেগুলো আছে, উড়ন্ত চুল, এগুলো আবার পেন টুল থেকে আসবে না। এগুলো আমরা রাফ পাত করে যাচ্ছি। রাফ করে যাচ্ছি কিন্তু অনেকটা ভিতরে স্ক্রিনের কেটে যাচ্ছে, বাট ফাইনালি যখন করা হবে ভিতরে কিন্তু স্ক্রিনের কোনো অংশ কাটতে পারবে না। হ্যাঁ ওগুলো আলাদাভাবে আলাদা আবার পাত করতে হবে। পেন টুল থেকে সিলেকশন করার পরে কন্ট্রোল এন্টার দিলে ওই সিলেকশনটা তৈরি হয়। এখন যদি আমি কোথাও কালার অ্যাপ্লাই করি, সেই কালারটা কোথায় অ্যাপ্লাই হবে? ছবির ভিতরে। অথবা যদি ছবিটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে যাই, তো লেয়ার সিলেকশনকে ডুপ্লিকেট করা যায় কিভাবে? কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হচ্ছে, অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি কপি পেস্ট, অথবা ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে। যদি এখন কন্ট্রোল জে দিই তো কি হবে? আরেকটা লেয়ার হচ্ছে। এখন যদি এটা সেপারেশনে বোঝার জন্য মাঝে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, একটা কালার অ্যাপ্লাই করতে সেই লেয়ার, তাহলে তো বোঝা যাচ্ছে আমার আগের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আসছে না। এখন ভিতরের যে এরিয়াগুলো, এগুলো যদি আমাদেরকে একইভাবে পেন টুল থেকে সিলেকশন করে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে কি পুরো ইমেজটা আমার আলাদা হয়ে যাচ্ছে। এরপরে পিছনে নদী নালা পাহাড় পর্বত যা খুশি তাই তো আমরা দিতে পারি। তো এই কাজগুলোকে বলা হয় ক্লিপিং পাথ, এবং এগুলো পেন টুল থেকেই করা হয়। উইদাউট পেন টুল অন্য কোনো অপশন নাই। মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো, এগুলোকে বলা হয় মূলত ক্লিপিং পাথ।
আর শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড বিষয় না, বিষয় হচ্ছে সিলেকশনের স্মুথলি কোনো সিলেকশন তৈরি করতে গেলে আমাদেরকে পেন টুলের সাহায্য নিতে হবে। উইদাউট পেন টুল ডিজাইনার হওয়া যাবে না। হ্যাঁ, যে ক্লিপিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাই হচ্ছে ক্লিপিং পাথ। পেন টুল থেকে যে কাজটা করলাম না, এবং এটা তো দেখা যাচ্ছে এই যেমন সিলেকশন করার পরে ইন্টার। হ্যাঁ দেখেন এই যে ইমেজটার আমরা তো কাজ করলাম, বাট আগে থেকে কাজ করা ছিল, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কাজ করা, কিন্তু যদি খেয়াল করি আমরা যে পুরো আউটারটা একটা পাথ করা আছে, যেটা আমি করলাম। এই যে দেখেন এটা হচ্ছে আগের পাথ করা ছিল, সেম ইমেজটাই একটা পাথ করা ছিল, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ভাবে পাথ করা না। এই যে হাতের ভিতরে যে সাদা অংশ, এদিকে পায়ের ভিতরে সাদা অংশ, যদি এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে ফেলে দিচ্ছি আমারটা। এখন কন্ট্রোল জে দিলে কি হবে, সিলেক্টেড এরিয়াটা ডুপ্লিকেট হবে, কন্ট্রোল জে দিচ্ছি, এই লেয়ারটাকে প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি, তাহলে কি শুধু ইমেজটাই তো চলে আসছে। হেয়ারের এদিকটা আমরা আপাতত বাদ দিই, কারণ ওটা হেয়ার সিলেকশনটা অন্যভাবে করতে হবে। তাহলে এভাবে এখন পিছনে আমরা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো ক্লায়েন্টরা এই ধরনের কাজগুলো চায়, অর্থাৎ ওরা ইমেজ দিবে, আমাকে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে, পাথ করে, মানে এভাবে ইরেজ করার বা ডুপ্লিকেট করার দরকার নেই, আমাকে জাস্ট পাথটা করে দিতে হবে এরকম। আমি কাজ করলে তো অটোমেটিক্যালি এখানে পাথের মধ্যে। হ্যাঁ, এটা লেয়ারের পাশে আমাদের পাথ প্যালেট আছে, একটা লেয়ার প্যালেটের পাশে পাথ প্যালেট আছে, এই প্যালেটের মধ্যে এগুলো চলে আসে। এবং দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু তাদের আলাদা আলাদা করতে হয়, ক্লায়েন্ট এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয় অনেক সময়। অনেকটা আছে শুধু আউটার পাথ করে দিতে হবে, আবার কেউ বলে যে প্রত্যেকটা পার্ট, ড্রেসের প্রত্যেকটা পার্ট আমাকে আলাদা আলাদা পার্ট ক্লিপিং করে দিতে হবে। একটা হবে পা একটা হবে, এই যে ট্রাউজার একটা হবে, উপরে শার্ট একটা হবে, এরকম। যদি আমরা উপরের পার্টটা খেয়াল করি, এই শুধু তার উপরের পোশাকটা কিন্তু আলাদা একটা পাথ, এভাবে করে দিতে হয়। আবার ট্রাউজার আলাদা একটা পাথে আছে, জুতো আবার আলাদা একটা পাথে আছে, এরকম। আবার স্কিন আলাদা পাথে, যদি ক্লায়েন্ট বলে দেয় যে এভাবে স্টেপ বাই স্টেপ করতে আলাদা আলাদা করতে হবে, সেক্ষেত্রে ভাবে পার্ট করে দিতে হয়। আর ওই সেম পেন টুল থেকেই, হ্যাঁ রাইট, মাল্টি পাথ যেটাকে, এগুলোকে বলা হয় মাল্টি পাথ, এবং এটা কালার কারেকশনের জন্য চেঞ্জ করা হয়। আর এই ড্রেসটার ক্লায়েন্টের 5টা কালার আছে, সেম ড্রেসের 5টা কালার এসে কোম্পানি প্রোডাকশন করছে। এখন বিষয় হচ্ছে সে 5টা ড্রেস পরায় একটা মডেলকে ছবি না করে একটা ছবি তুললো একই পজিশনে, এরপরে জাস্ট সে কালারগুলো, ওই কালারগুলো এখানে রিপ্লেস করবে। সিলেকশন তো আবার করাই আছে, জাস্ট কালারটা রিপ্লেস করলে একই পজিশন এক, মডেলের স্টাইল এক, শুধু ড্রেসগুলো ভিন্ন। এরকম অনেক ছবিতে দেখা যায়। যাই হোক, এটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে এখানে পাথ আমরা কিভাবে করব এবং ওয়েটা কি, রাইট ওয়েটা কি। পাথের কাজটা জানলাম, তাহলে পাথ করার জন্য আমাদেরকে লেয়ার প্যালেট থেকে যেতে হবে পাথ প্যালেটে, এবং যদি পাথ প্যালেট এখানে না থাকে, উইন্ডো থেকে আমরা পাথ প্যালেট পাবো। তো শুরুতে আমরা দেখি যে পেন টুলের কাজ। পেন টুল আমরা আছি পাথ মোডে। পাথ মোডে খুবই সিম্পল, আমরা পলিগন টুল থেকে যেভাবে লাইন ক্রিয়েট করতাম, ঠিক সেভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করি। এটা পেন টুল থেকে করলাম। সেম কাজটা যদি আমরা পলিগন ল্যাসো টুল থেকে করেন, পার্থক্যটা এখন বোঝাচ্ছি আপনাদের। একই তো, এটার মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করি, একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম। সেম কাজটাই আমরা পেন টুলে আবার পাথ মোডে না করে শেপ মোডে আবার করি, তাহলে তিনটার কাজের পার্থক্যটা আমরা একবারে বুঝে যাবো যে কোনটা কি পার্থক্য। এখন তাহলে এই একই ধরনের প্রায় সিমিলার তো তিনটাই, একই ধরনের কাজ কয়টা টুল থেকে করলাম আমরা? 2টা টুল, বাট ওয়ে 3টা। এটা হচ্ছে সরাসরি আমাদের পলিগনাল ল্যাসো টুল থেকে, তাই না? এখন আমার মনে হচ্ছে না এই কর্নারটা আমার আরেকটু উপরের দিকে আমি একটু লম্বা করব, বা এই কর্নারটা একটু লম্বা করব, সেটা কি এই পলিগন ল্যাসো টুল থেকে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তার মানে এই ধরনের যদি কাজ আমরা করতে চাই, যেটাকে পরবর্তীতে মডিফাই করতে হবে, সেক্ষেত্রে পলিগন ল্যাসো টুল আমাকে কোনো হেল্প করবে না। অতএব এটা এক্ষেত্রে ডিলিট, অর্থাৎ ডিলিট বলতে কি এই ধরনের কাজ আমরা পলিগন ল্যাসো টুল থেকে করব না। যদি আমরা পাথের কথাই চিন্তা করি, পেন টুল থেকে আমরা পাথ করে আসছিলাম, এটা পাথ করা আছে, পাথের সিলেকশন কিভাবে করতে হয়? পাথটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল এন্টার দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম, লেয়ারে গিয়ে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, কারণ পাথে যখন আমরা কোনো কালার অ্যাপ্লাই করবো অবশ্যই একটা লেয়ার নিয়ে নিতে হবে।
পাথ সিলেকশন করে শুধুমাত্র পাথ মোডের ক্ষেত্রে সিলেকশন করার পরে যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, অবশ্যই আমাকে একটা লেয়ার নিতে হবে। কারণ কোনো সিলেকশনের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে তো অবশ্যই আমাকে লেয়ার লাগবে। তো একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি এখানে আবার কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, ডিসিলেক্ট করে দিলাম কন্ট্রোল টি দিয়ে। এখন আমার মনে হচ্ছে না এই কর্নারটা আমি আরেকটু এক্সটেন্ড করব। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, পাথ টুলে যদি আমি যাই, আমাদের পাথটা কিন্তু দেখা যাচ্ছে, যদি একটু বেশি জুম করি, তো যে লাইনে আমি পাথ করে আসছি সেই লাইনটা এখানে ছোট চিকন করে দেখা যায় না। এখন আমরা এই পয়েন্টারটা, এটাতে একটা পয়েন্ট, এখানে একটা স্টপ আছে তো বা পয়েন্ট আছে, তো এটাকে তুমি ধরতে পারি, ধরে এখান থেকে টেনে যদি বাড়াতে পারি তাহলে তোমার পাথটা তো বেড়ে যাচ্ছে। যদি সেটা কিভাবে করবো, খুব সিম্পল, আগে আমি দেখি, ডিটেলটা আপনারা পরে জানেন। এটা এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে টেনে উপরের দিকে তুলে দিচ্ছি। এখন কন্ট্রোল এন্টার দিলে সিলেকশনটা কোথায় তৈরি হবে, যতটুকু বর্ধিত এরিয়া ঠিক ততটুকুর মধ্যে। এখন কালার অ্যাপ্লাই করলে কালারটা কোথায় অ্যাপ্লাই হবে, এই বাড়তি এরিয়ার মধ্যে কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বাট প্রবলেম যেটা হয় পাথ টুল থেকে করলে, আমি যখন এক্সটেন্ড করে নিয়ে আসছি, সে কিন্তু কালারটা কিন্তু নিতে পারে, আমাকে সেকেন্ড টাইম আবার কালার অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা একটা প্রবলেম, বাট কাজটা করা যাচ্ছে। বাট প্রবলেম একটা ক্রিয়েট হচ্ছে কি, যে একই সাথে কালার যাচ্ছে না, আমাকে আলাদাভাবে কালারটা অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট যদি আমি শেপ মোডে যদি একটু খেয়াল করি, এটা তোমার শেপ ছিল, শেপ মোডে পেন টুলের এটা হচ্ছে পাথ মোডে আর এটা হচ্ছে শেপ মোডে। শেপ মোডে একইভাবে আমি পাথে প্যালেটে গেলাম না, কারণ শেপ মোডে থাকলে পাথ প্যালেটে আমাদের প্রয়োজন হয় না। অ্যাঙ্করটা সিলেক্ট করলাম বা পয়েন্টটা আমি জাস্ট ড্রাগ করে তাকে যদি উপরের দিকে নিয়ে যাই, সে কালার সহই চলে যাচ্ছে। শেপ মোড মানে হচ্ছে সে অবজেক্ট হিসেবে কাউন্ট করে। পেন টুলের পাথ মোডের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা, আর শেপ মোড হচ্ছে সে কি করবে, অবজেক্ট তৈরি করবে। তো অবজেক্ট যখন সে তৈরি করছে, অবজেক্টকে আমরা যেভাবে মডিফাই করি না কেন, সে কালার তো অবজেক্ট সহই মডিফাই হয়ে যাচ্ছে। যদি আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতাম বা অন্য কিছু, তাহলে যা করি, এটা মানে ওই রেশিও, হ্যাঁ ওই রেশিও অনুযায়ী সে হয়ে চলে আসবে। তাহলে এটা হচ্ছে বেসিক পার্থক্য পেন টুলের এবং মানে পেন টুলের দুইটা মোডের। তাহলে এবার আমরা দেখি যে এটাকে মডিফাই কিভাবে করা যায়, পেন টুলের কাজটা কিভাবে করতে হবে এবং মডিফাই কিভাবে। পেন টুলে যখন আমরা কোনো সিলেকশনের কাজ করব, পেন টুল থেকে পাথ মোডে আমরা ফার্স্টে ক্লিক করলাম, ক্লিক করে আবার যদি যেখানে আমার প্রয়োজন ঠিক সেখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন দেখেন কালারটার সাথে সাথে চলে আসে, যেদিকে ক্লিক করে কালার চলে আসে না, কারণ কি দেয়া আছে শেপ মোড দাও, রাইট। প্রবলেম কষ্ট হচ্ছে এখানে, আমার পাথ মোডে যদি থাকি আমি, সেক্ষেত্রে কালার আসবে না, বা শেপ মোডে থাকলে কালার চলে আসবে। কারণ এই ফিল, শেপ মোডে দেখেন ফিল এবং স্ট্রোক নামে দুইটা অপশন আছে। ফিল হচ্ছে ভিতরের কালারটা, আর স্ট্রোক হচ্ছে বর্ডার, এই যে লাইনের যে কালারটা। স্ট্রোকটা কি নান করা আছে, মানে ক্রস সিম্বল দেওয়া আছে, আর ফিলটা কালার দেওয়া থাকার কারণে এখানে ফিলের মধ্যে কালার চলে আসে। সো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে পাথ মোডে যেতে হবে। পাথ মোডে গিয়ে আমি যদি কোনো সিলেকশন করি, কালার আসবে না। কিন্তু কালার আসলো কেন, শেপের মধ্যেই কিন্তু অ্যাপ্লাইটা হয়ে গেছে, যার কারণে নাম করে দিয়ে আসবে না, কিন্তু এটা তার পাথ থাকছে না, সেটা শেপই হয়ে যাচ্ছে। আলাদা লেয়ার। আরেকটা সুবিধা হচ্ছে শেপ মোডে যখন কাজ করি আমাদেরকে লেয়ার নিতে হয় না, অটো একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। দেখেন আমি যখন শেপ মোডে অ্যাপ্লাই করছি, লেয়ার প্যালেট অটো একটা লেয়ার চলে আসছে না, শেপ লেয়ার অটোমেটিক চলে আসে। এখানে পেন টুলটাকে শুধু আমাদের এই কাটাকাটির জন্যই মূলত লাগবে, শেপ সিলেকশন তৈরি করা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। বাট পাথ মোডে তখনই কাজ করবো যখন আমরা কোনো সিলেকশন তৈরি করবো তখন, আর কোনো অবজেক্ট ক্রিয়েটের সময় আমাদের হচ্ছে শেপ মোড। আমি কিছু পয়েন্ট ক্রিয়েশনের মাধ্যমে একটা সিলেকশনের মতো তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই যে কর্নার আছে, এটা কর্নার থাকবে না, এটা হবে রাউন্ড। তো সেটা কিভাবে করব, আগে আমাকে এই কর্নারটা সিলেক্ট করা শিখতে হবে। তো আমরা যদি পেন টুলের নিচের দিকে খেয়াল করি, একটা অ্যারোর মতো দেখাচ্ছে না, এটা হচ্ছে এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল।
পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে পুরো পাথটাকে সিলেক্ট করে সে মুভ করতে পারে, অর্থাৎ এটা পুরো পাথ, তো এটাকে আমি কোথাও যদি মুভ করতে চাই সিলেকশন করার পরে সেটাকে পাথ সিলেকশন থেকে সরাসরি ধরে মুভ করতে পারি। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা নির্দিষ্ট পয়েন্টকে ধরে সে মুভ করবে। দুটোর কালার কিন্তু ডিফারেন্ট, পাথ সিলেকশনটা ব্ল্যাক আর ডিরেক্ট সিলেকশনটা হচ্ছে একটু হোয়াইট। অর্থাৎ কোনো একটা পয়েন্টকে ধরে, সরি, যে পয়েন্টটা ক্লিক করবো ওই পয়েন্টটা সিলেক্ট হবে, পয়েন্টকে ধরে যদি আমরা যেদিকে খুশি সেদিকে আমরা মুভ করতে পারি। এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্করের কাজ কি? অ্যাঙ্কর চেনে না? নোংর মানে অ্যাঙ্করের কাজ কি? মানে আটকানো, বাধা সৃষ্টি করা, তো কোনো কিছু আটকায় না। অর্থাৎ এই অ্যাঙ্কর দেওয়ার মানে হচ্ছে এই জায়গাটা সে লক বা আটকে আছে, এখান থেকে আমরা এটাকে অন্যদিকে মুভমেন্ট করে নিতে পারি। এগুলোকে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, যেটাকে পয়েন্টারও বলা হয়। পয়েন্টার বলেন, অ্যাঙ্কর পয়েন্ট বলেন, অনেকে অ্যাঙ্কর পয়েন্ট পয়েন্টার বলে, বাট মূলত এগুলোকে বলা হয় সব অ্যাঙ্কর পয়েন্ট। তো কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমরা মুভ করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারি। যদি সেটা করতে পারা যায়, হ্যাঁ বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন? মানে এখানে যদি আমি আরেকটা বানাইতে চাই, অবশ্যই পারবো। তো এবার আমি সেই আপনার কোশ্চেনে চলে আসি। এখন কথা হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ তো করতে পারি, এবার হচ্ছে মডিফাই করা, অর্থাৎ আমি এই কর্নারটাকে রাউন্ড করতে চাচ্ছি, এখানে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, বা এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দেবো। এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? পেন টুলে চলে যাচ্ছে, যদি পেন টুলের মধ্যে যে দেখেন আরো অনেকগুলো পেন টুল আছে, কিন্তু ফ্রি ফ্রম পেন টুলটা বাদ দিই। ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে ল্যাসো টুলের মতো। ল্যাসো টুলের কাজ কি? ফ্রি হ্যান্ড সিলেকশন করা। ফ্রি ফ্রম পেন টুলের কাজও হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেকশন করে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করা। সেটা আমরা একটু পরে দেখি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, নামেই বোঝা যাচ্ছে কি করবে এটা? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। কোথায় অ্যাড করবে? ঠিক কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে না, কিন্তু যে কোনো একটা লাইনের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। যদি আমরা লাইনের যে কোনো জায়গায় যেখানে কার্সারটা নিচ্ছি লাইনের মধ্যে এখানে একটা প্লাস সাইন চলে আসে না? কারণ কি? আমার কোন টুলে আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এবার এখানে একটা ক্লিক করি, এবং দেখেন ক্লিক করার সাথে সাথে দুই দিকে দুটো হ্যান্ডেলের মতো দেখায় না? এটা কিন্তু প্রথমবার যখন সিঙ্গেল ক্লিক করে করে করছি তখন কিন্তু এই হ্যান্ডেল দুটো আসে নাই। এই হ্যান্ডেল দুটোকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। কন্ট্রোল হ্যান্ডেল, এগুলো একটু লিখে নেন খাতায়। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, কন্ট্রোল হ্যান্ডেলের কাজ কি। কন্ট্রোল হ্যান্ডেল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে যখন আমরা কোনো জায়গায় কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি তখন সাথে সাথে এটা কন্ট্রোল হ্যান্ডেল চলে আসে। এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে না, আমরা পেন টুল থেকেও এই কন্ট্রোল হ্যান্ডেলকে নিয়ে আসতে পারবো। যখন আমরা কোনো ক্লিক করে করে যখন অ্যাঙ্করগুলো নিচ্ছি তখন কোনো কন্ট্রোল হ্যান্ডেল আসে না, বাট যখনই ক্লিক করে আমরা ড্র্যাগ করব তখনই দুইটা কন্ট্রোল হ্যান্ডেল অটোমেটিকভাবে চলে আসে। সেটা আমরা দেখে নেই, এখানে একবারে কমপ্লিট করে ফেলি। অর্থাৎ আমরা পেন টুলে আছি, এর আগে কিভাবে করলাম একটু খেয়াল করেন যদি সবাই। ক্লিক করে করে আমি তৈরি করলাম, তাই না? বাট যখন ক্লিক করে আমি কোথাও ড্র্যাগ করেছি, জাস্ট কার্সারটা ড্র্যাগ করলে কিন্তু দুইটা কন্ট্রোল হ্যান্ডেল চলে আসে। কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে। তো এখন এই কন্ট্রোল হ্যান্ডেলগুলোকে কাজ কি? কন্ট্রোল হ্যান্ডেলের যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল হ্যান্ডেলের কাজ হচ্ছে লেফটের যে কন্ট্রোল হ্যান্ডেল যেটা সেটা হচ্ছে লেফটের লাইনকে কন্ট্রোল করে, আর রাইটেরটা হচ্ছে রাইটের লাইনকে কন্ট্রোল করার জন্য। অল্টার ধরে যদি আমরা এটাকে কোন দিকে মডিফাই করি তখন কোন দিকে কোনটা মুভ হচ্ছে? লেফট। অল্টার ধরে কিন্তু লেফট কন্ট্রোল হ্যান্ডেলকে মডিফাই করার জন্য বা লেফট লাইনটাকে মডিফাই করতে অল্টার ধরে যখন আমরা লেফট কন্ট্রোল হ্যান্ডেলকে মুভ করি তখন লেফটের যে লাইনটা আছে সেটা মডিফাই হয় বা চেঞ্জ হয়, আর অল্টার ধরে রাইটেরটা করলে রাইটেরটা চেঞ্জ হবে। তো কন্ট্রোল হ্যান্ডেলের কাজ হচ্ছে লাইনকে মডিফাই করার জন্য। লেফটটাকে মুভ করতে কন্ট্রোল, হ্যাঁ, না কন্ট্রোল না, মানে লেফটের কন্ট্রোল হ্যান্ডেলটা যদি আমরা ধরি সেক্ষেত্রে লেফটের যে লাইনটা আছে ওই লাইনটা মুভমেন্ট চেঞ্জ হবে। কিবোর্ড থেকে অল্টার ধরতে হবে, আর রাইট হচ্ছে কন্ট্রোল। ওকে, এবার আগের জায়গায় চলে আসি।
এখানে যে কন্ট্রোল হ্যান্ডেলগুলোর কাজ কি, তাহলে এগুলো ধরে আমরা মডিফাই করতে পারবো লেফটের লাইন বা রাইটের লাইনকে। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাইনের মধ্যে। তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? ডিলিট করা। এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কোথায় কাজ করবে? যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, কারণ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে অ্যাড করবে। ডিলিটের কাজ হচ্ছে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, সরি আছে সেটাকে ডিলিট করতে। এখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে, এটা আমি ডিলিট। এখানে অ্যাঙ্কর কোনটা? এখানে এটা নাকি এটা? যেখানে গেলে মাইনাস চিহ্ন করা আসবে। না, যেখানে গেলে মানে চিহ্ন আসবে সেটা তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার বোঝার বিষয়। বাট অ্যাঙ্কর কোনটার কন্ট্রোল হ্যান্ডেল কোনটা সেটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে অ্যাঙ্করটা দেখেন একটা স্কোয়ার বক্স, আর কন্ট্রোল হ্যান্ডেলের মাথাটা কিন্তু গোল সার্কেল, যদিও ছোট খুব, বাট এটা তো গোল আর এটা হচ্ছে স্কোয়ার বক্স। এবং যে অ্যাঙ্করটা সিলেক্ট থাকে আমাদের সেটা কিন্তু ব্লক হয়ে যায়। অর্থাৎ এই অ্যাঙ্করটা কিন্তু সিলেক্ট করি, এটা কালো না, একদম ব্লক হয়ে যাচ্ছে। বাকিগুলো কিন্তু সব ফাঁকা, শুধু একটা রাউন্ডেড বক্স, বাট ভিতরটা কিন্তু সাদা। আর যেটা সিলেক্ট আছে সেটা হচ্ছে কালো, পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যে অ্যাঙ্করের উপরে আমরা কার্সার নিয়ে নিই, ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে। যদি কার্সারটা নিয়ে যাই, একটা মাইনাস সাইন চলে আসে, প্লাস সিঙ্গেল ক্লিক। এখন এই কর্নারে যদি আপনারা বলেন এইটা যদি আমি এখন মাইনাস করে দিই, তখন আমার লাইনটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এই অঙ্কর থেকে এই অঙ্করে কিন্তু সে চলে আসবে। কারণ কি, মাঝে আর কোথাও কোনো পয়েন্ট নাই। যদি এখানে একটা পয়েন্ট থাকতো তখন কি হতো? এইটা থেকে এই পর্যন্ত চলে আসতো কিন্তু, এবং এটা কার্ভ হয়ে আসছে। কারণ কি, কন্ট্রোল হ্যান্ডেল ছিল। এই অঙ্করে একটা কন্ট্রোল হ্যান্ডেল আছে না? এই কন্ট্রোল হ্যান্ডেল থাকার কারণে কিন্তু এটা কার্ভ হয়ে আসছে। যদি আমরা এই দুইটার মধ্যে চিন্তা করি, এখানে এটার কোনো কন্ট্রোল হ্যান্ডেল আছে, এটারও কোনো কন্ট্রোল হ্যান্ডেল নাই। এখন যদি এটাকে আমি মাইনাস করি, যখন কি হবে? কার্ভ হবে না, কিন্তু সোজা হয়ে আসবে। এটা একটা কন্ট্রোল হ্যান্ডেল ছিল অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের করার সময়, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছিলাম, তো এখানে সম্ভবত কন্ট্রোল হ্যান্ডেল নাই। হ্যাঁ, কন্ট্রোল হ্যান্ডেলটাকে রিমুভ করার ওয়ে নেই। আচ্ছা, এখানটায় যদি আমরা দেখি, দেখেন এই যে রাইট, এটাকে এখন আমি যদি কন্ট্রোল হ্যান্ডেল যেহেতু নাই, এখন মাইনাস করলে কি হচ্ছে? লাইন হয়ে যাবে। যখন কন্ট্রোল হ্যান্ডেল থাকবে তখন কিন্তু তার স্ট্রেট লাইন আর হবে না। ওই কন্ট্রোল হ্যান্ডেলের লাইনটা ঠিক যতটুকু এক্সটেন্ড করে ওইটার উপরে বেস করে সে অটোমেটিক কার্ভ হয়ে আসে। অর্থাৎ পেন টুল থেকে যখন আমরা যদি কোনো কার্ভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে হেল্প করবে কে? কন্ট্রোল হ্যান্ডেল। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজটা তো আমরা জানলাম। এর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। অর্থাৎ এই পয়েন্টগুলোকে কনভার্ট করার জন্য। এখন এটাকে কনভার্ট করে, কনভার্ট বলতে কি বুঝি আমরা? কর্নারকে কার্ভ করা আর কার্ভকে কর্নার করা। এখন আমি চাচ্ছি কি, যে এই কর্নারটা আছে না, এটাকে আমি একটু কার্ভ করে দেব। সেক্ষেত্রে কি করতে হবে? কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলে আছি, জাস্ট এটার উপরে কার্সারটা নিলেই দেখেন এই কনভার্টেড সিম্বলটা চলে আসে না? এরপরে জাস্ট মাউস ড্র্যাগ করতে হবে। আগে কিন্তু ক্লিক করলেই অ্যাড বা ডিলিট হতো, বাট কনভার্ট করার জন্য আমাকে মাউসটা ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কি হচ্ছে? দুইটা কন্ট্রোল হ্যান্ডেল বের হয়ে আসছে, প্লাস কার্ভ হয়ে আসছে। এখানেও ঠিক সেম, এটাও ঠিক সেম, এই জায়গাটাও সেম, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে সেম। অর্থাৎ কোনো অ্যাঙ্করকে যদি আমরা কার্ভ করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে জাস্ট পয়েন্টের উপরে কার্সারটা নিয়ে আমি ড্র্যাগ করলে সেটা কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে এই কার্ভকে যদি আবার আমরা কর্নার করতে চাই, ওই কন্ট্রোল হ্যান্ডেলটাই না, এবারে ড্র্যাগ করার প্রয়োজন নাই। কোনো কার্ভকে যদি আমরা কন্ট্রোল মানে কর্নার করতে, সেক্ষেত্রে ড্র্যাগের প্রয়োজন। সেক্ষেত্রে জাস্ট ওই কার্ভের উপরে যে পয়েন্টার যেটা থাকে ওটার উপরে জাস্ট ক্লিক করলেই হচ্ছে। অর্থাৎ কোনো কর্নারকে কার্ভ করতে গেলে আমাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ড্র্যাগ করতে হচ্ছে। আর যদি কোনো কার্ভকে কর্নার করতে চাই, ওই পয়েন্টের উপরে গিয়ে জাস্ট ক্লিক করলে সেটা হয়ে যাচ্ছে। এখন এই কাজগুলো করার জন্য আমাকে বারবার টুলসটা চেঞ্জ করতে হয়, তাই না? চেঞ্জ না করেও এই শুধুমাত্র পেন টুলে থেকেও আমরা এই কাজগুলো করতে পারি। পেন টুলে আছে, বাট আমাদেরকে একটা বিষয় ইনশিওর করতে হবে যে আমাদের এই অপশন বারে অ্যাড ডিলিট, অটো অ্যাড ডিলিট অপশনটা অন আছে কিনা। যদি টিকটা তোলা থাকে সেক্ষেত্রে সম্ভব না। এখন দেখেন লাইনের উপরে নিলে কি আসে? কিছুই আসে না, অন্য একটা সিম্বল আসে, তাই না? যদি অটো অ্যাড ডিলিট অন থাকে, এখন দেখেন ফাঁকা জায়গায় নিলে কিন্তু সেই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের সিম্বলটা চলে আসে। কোনো কর্নারের উপরে গেলে মাইনাস চলে আসে। তাহলে আমরা কনভার্ট কিভাবে পাবো? কনভার্টটা পাওয়ার জন্য অল্টার প্রেস করতে হয়।
অর্থাৎ অটো অ্যাড ডিলিট যদি আমার টিক মার্ক দেওয়া থাকে, অ্যাড করার জন্য তো ফাঁকা জায়গায় গেলেই আমি অ্যাড পাচ্ছি, আবার ওইটার উপরে কার্সার নিলেই আমি যেহেতু মাইনাস চলে আসে মানে কি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, বাট কনভার্ট করার জন্য আমাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমরা ড্র্যাগ করলে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্টার ধরে। এবং কোনো অ্যাঙ্করের যদি কোনো পজিশন মুভ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট সিলেকশনের যে কাজটা আমরা করতাম সেটা আমরা কন্ট্রোল ধরে আমরা অ্যাঙ্করকে সিলেক্ট করতাম, আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হয় না। কন্ট্রোল ধরে আমরা এখন অ্যাঙ্করের উপর ক্লিক করলে সেই অ্যাঙ্করটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং মুভ করার জন্য কন্ট্রোল ধরেই আমরা সেটাকে কোথাও ইচ্ছা মতো মুভ করতে পারি। হ্যাঁ, বিষয়টা কি ক্লিয়ার? সেম কাজটাই শেপ মোডের ক্ষেত্রেও, অর্থাৎ এই পেন টুলে যে যে কাজগুলো করলাম অ্যাড করার জন্য, কনভার্ট করার জন্য, ডিলিট করার জন্য যা যা, শেপ মোডের ক্ষেত্রেও ঠিক সেম। অর্থাৎ পাথ মোডে, শেপ মোডের এই সমস্ত ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, পাথ মোড হচ্ছে সিলেকশন করার জন্য, শেপ মোড হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার জন্য। ঠিক সেম কাজটা যদি কোনো অবজেক্ট নিয়ে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতাম ঠিক এভাবেই হবে। সেটা দেখানোর প্রয়োজন আছে কি? একটু দেখাতে হবে না? সেম কাজটি আমরা শেপ মোডে করি। পাথ বাদ দিয়ে দিলাম শেপ মোডে, যেহেতু শেপ মোডে আমাদের কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, অটো লেয়ার হয়ে যাচ্ছে। ওকে, অ্যাড করার জন্য এই কালারটা নেওয়ার সময় মনে হলো যে কেমন, মানে এটা চেঞ্জ হচ্ছিল কেন বারবার? চেঞ্জ বলতে মানে সাদা হয়ে যাচ্ছিল, কি হয়ে যাচ্ছিল? না, আমার ছোট বড় যেটা এরকম, হ্যাঁ। এটা হচ্ছে আমার পাথ কোন দিকে যাচ্ছে সেই পাথের উপরে। এখান থেকে অ্যাঙ্করটা এখন কোথায় যাবে? সরি, আবার শুরু থেকে করি। লাইনটা কোন দিকে যাচ্ছে? উপরে। এখন কোন দিকে আসতেছে? নিচে। এখন আবার কোন দিকে যাবে? উপরে। বাট এই উপরে গেলেও এই মাঝের সে এখান থেকে অটো ক্রসটা করে ফেলে, কারণ এখন পর্যন্ত সে এই পাথটাকে বলা ওপেন পাথ, এখন পর্যন্ত পাথে কোনো জয়েন হয়নি। জয়েন হয়েছে কি? যেহেতু জয়েন হয় না, সে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টের মধ্যে অটোমেটিক একটা অটো জয়েন করে। বাট যখনই আমার স্টার্ট পয়েন্ট গিয়ে মানে এন্ড পয়েন্ট গিয়ে যখন স্টার্ট পয়েন্টে মিলে যাবে তখন পুরোটাকে সে একটা পাথ হিসেবে কাউন্ট করে। পাথ যেদিকে যাচ্ছে সে কিন্তু ওই অনুযায়ী, অর্থাৎ এটা আমার লাস্ট পয়েন্ট, তো ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যে অটোমেটিক একটা জয়েন করে ফেলে সে। হ্যাঁ, পাঁচ যদি জয়েন না করি, তারপর আমি এখন অন্য টুলে চলে গেলাম, ওই পাঁচটা আমি জয়েন করতে হবে, দেখবো। এখন মডিফাই করার জন্য ঠিক সেম, অ্যাড অ্যাঙ্কর করার জন্য প্লাস, ডিলিট করার জন্য প্লাসের উপরে গেলে যেখানে অ্যাঙ্কর আছে ডিলিট হয়ে যাচ্ছে, কনভার্ট করার জন্য অল্টার, পদ্ধতিতে সেম। মুভ করার জন্য কন্ট্রোল ধরে জাস্ট আমরা যদি কন্ট্রোল ধরে পয়েন্টে ক্লিক করতে পারি তাও হবে, অথবা কন্ট্রোল ধরে জাস্ট এই পয়েন্টের কাছাকাছি আমরা এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। যদি একবার দুইটা পয়েন্ট আমার দরকার হয় সিলেক্ট করা, তো কন্ট্রোল ধরে আমি এইভাবে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে পারি। যদি তিনটা পয়েন্ট দরকার হয় কন্ট্রোল ধরে এভাবে ড্র্যাগ করে তিনটা করা যাচ্ছে। আর যদি এভাবে ড্র্যাগ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে কন্ট্রোলের সাথে শিফট, কারণ শিফটের কাজ কি, একাধিক কোনো কিছু সিলেক্ট করার জন্য শিফট ধরি, আর কন্ট্রোল ধরলে কি হয়, পেন টুল থেকে আমরা ডিরেক্ট সিলেকশনে চলে যাচ্ছি, তো কন্ট্রোল শিফট ধরে এভাবে একটা একটা করতে পারি। যেমন একটা সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটা, একটা, এভাবে যতগুলো খুশি ততগুলো করা যায়। এখন কয়টা সিলেক্ট আছে? তিনটা, দেখলেই তো বোঝা যাচ্ছে তিনটা সিলেকশন আছে। যদি আমাদের স্ট্রোকে কালার দেয়া থাকে সেক্ষেত্রে কি হবে? ধরুন স্ট্রোকে রেড কালার দেয়া আছে। এখন যদি আমি শেপ ক্রিয়েট করি, স্ট্রোক চলে আসবে। স্ট্রোকটাকে মোটা করার জন্য স্ট্রোকটা এখান থেকে বাড়ায় দিতে পারি। স্ট্রোক যদি আমাদের কখনো মোটা করতে হয় শেপ মোডের ক্ষেত্রে, স্ট্রোক কিন্তু আমরা পাথ মোডে পাবো না, শেপ মোডে স্ট্রোক পাওয়া যাবে। এটাকে মোটা চিকন করার জন্য আমরা এখান থেকে কমায় বাড়ায় দিতে পারি যতটুকু দরকার। আর যদি একদম প্রয়োজন না থাকে সেক্ষেত্রে 0 না করে আমাদের উচিত হবে এখান থেকে নান করে দেয়া। আর কোনো
শেপের ক্ষেত্রে আমরা যদি প্রয়োজন মনে করি, যেরকম যদি করতে চাই, যেমন স্ট্রোক ফিলটা নাম থাকবে, বাট স্ট্রোকে একটা কালার থাকবে, এভাবে তো করা সম্ভব। এভাবে তো সম্ভব, তাই না? অর্থাৎ কোনো অবজেক্ট ক্রিয়েশনের জন্য যদি এরকম লাইনের মধ্যে অনেক সময় দেখা যায় না, শুধু একটা সার্কেল আছে, বর্ডারটা আছে, ভিতরটা ফাঁকা, সেটা আমরা করতে পারবো। যাবে ফিলের পাশেই দেখেন, যদি আমরা ফিলে যাই, ফিলের পাশেই যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টের ক্লাস তো আমাদের আজকে না, যার কারণে আমরা আজকে গ্রেডিয়েন্ট দেখবো না। স্যার আমি কি এই শেপে কি সার্কেল অবশ্যই সেটাও দেখবো। তার আগে দেখে আসি আপনার কথা মতো যে ওপেন পাথ আর ক্লোজ পাথ কি জিনিস। অর্থাৎ আমরা পেন টুল থেকে পাথ মোডে যাচ্ছি। এখন দেখেন পেন কিন্তু আমাকে ছেড়ে দিচ্ছে না, এর একটা কারণ আছে, সেই কারণটা আমরা একটু পরে দেখি। তো ছেড়ে দিচ্ছে না যেহেতু, আমি যদি কন্ট্রোল ধরে বাইরে কোথাও ক্লিক করি, সেক্ষেত্রে পেনটা আমাকে ছেড়ে দিবে। কন্ট্রোল ধরে আমাকে জাস্ট সাদা যে কোনো একটা জায়গাতে ক্লিক করতে হবে। তাতে করে কি হচ্ছে, এখানে এই পেন, এটাকে বলা হচ্ছে ওপেন পাথ, কারণ আমার স্টার্ট পয়েন্ট ছিল এটা, আর ক্লোজ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, দুটোর মধ্যে কোনো জয়েন্ট হয়নি, সো এটা হচ্ছে ওপেন পাথ। আর যখন এটা কোনোভাবে এখানে জয়েন্ট চলে আসবে, তখন হয়ে যাবে সেটা ক্লোজ পাথ। সেটা পাথ মোডেও যা, শেপ মোডেও তাই। এখন কথা হচ্ছে, আমার তো ওপেন পাথ আছে, এটাকে আমি কাজ করার পরে আমি এটাকে এখন মনে হচ্ছে না এটাকে ওপেন রাখবো না, ক্লোজ করে ফেলবো। তখন কি করব? এই অ্যাঙ্করটা সিলেক্ট করার ওয়ে কি, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। যখন আমি এখানে কার্সার নিয়ে যাচ্ছি, দেখেন অটো একটা জয়েন্টের মতো একটা সিম্বল চলে আসে, কিন্তু যে কার্সারের নিচের দিকে একটু খেয়াল করেন, একটা অ্যাঙ্করের মতো আছে, মানে অ্যাঙ্করের যে বক্সটা যেরকম থাকে, প্লাস দুই দিকে আবার দুইটা লাইনের মতো দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে জয়েন করার সিম্বল। এখন এখানে ক্লিক করে আমি আবার পাথ ক্রিয়েট করতে পারি। আর যখন আমি একদম স্টার্ট পয়েন্টে চলে যাচ্ছি, তখন সাথে কি একটা গোল সার্কেল চলে আসে না, যেটা আমরা পলিগন ল্যাসে টুলেও পেতাম জয়েন করার জন্য। এখন ক্লিক করলে এটা এখন ক্লোজ পাথ হয়ে আসছে। আমি স্টার্ট পয়েন্টে না ক্লোজ করে, যদি অন্য কোনো পয়েন্টে ক্লোজ করতে চাই, অন্য কোনো কোন পয়েন্ট থেকে ক্লোজ করবেন? মাঝখানে একটা পয়েন্টে না, মাঝখান থেকে তো ক্লোজ করে, মাঝখানে তো আপনি অ্যাড হয়ে যাচ্ছে। নাও তো পেইন্ট টুলে তো ছাড়ি নেই না, ছাড়েনি। এখন এখান থেকে আপনি কিভাবে ক্লোজ করবেন? এখান থেকে এই পর্যন্ত গেলে তাহলে এই বাড়তি লাইনটাকে কি করবেন আপনি? এখান থেকে যেটা পারবেন আপনি এখানে অ্যাঙ্কর অ্যাড করতে পারবেন, বাট এখান থেকে তো আপনি এই এন্ডে গিয়ে তো আপনি ক্লোজ করার তো কোনো অপশন নেই। ক্লোজ করতে হলে আপনি এখান থেকেই শুরু করে। ধরেন আমি এই নিচের পয়েন্টে ক্লোজ করে দিলাম, কোনটা ক্লোজ করতে হবে? এখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ। সেক্ষেত্রে এইটাকে আগে ডিলিট করে নিতে হবে। এই অ্যাঙ্করটা সিলেক্ট করে ডিলিট করে দেন। এখন আপনার লাস্ট অ্যাঙ্কর কোনটা? এটা থেকে আপনি আবার স্টার্টে এসে জয়েন করতে পারবেন। আমার ওই লাইনটাও দরকার ছিল, তখন আমি কি করব? আপনি কিভাবে চাচ্ছেন, মানে এই লাইনটাও থাকবে, আবার এটা থেকে এভাবে জয়েন করবেন? সেক্ষেত্রে এটাকে আলাদাভাবে আপনাকে রেখে দিতে হবে, কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি দিতে হবে, অথবা জয়েন করার পরে আলাদাভাবে একটা লাইন আবার এখানে ক্রিয়েট করতে হবে। বাট একই পাথের মধ্যে আপনি এইভাবে সম্ভব হবে না। ফার্স্টে নিচেটাকে জয়েন করে আবার অ্যাড অ্যাঙ্কর দিয়ে অ্যাড অ্যাঙ্কর নিয়ে দিয়ে ওখানে একটা বানিয়ে দিতে পারেন, অথবা আলাদাভাবে সম্পূর্ণ নতুন আরেকটা পাথ জাস্ট লাইন ক্রিয়েট করে করতে পারেন। এবার হচ্ছে আমরা অপশন বারের আরো কিছু কাজ দেখি, যেগুলো আমাদের মানে করতে হবে। যেমন এই গিয়ার বাটনে যদি যাই, এখানে দেখতে রাবার ব্যান্ড নামে একটা অপশন থাকে। এটা যদি টিকমার্কটা তোলা থাকে, তখন প্রবলেম কি হয় বা সুবিধা কি হয়? আমরা এতক্ষণ দেখছিলাম যে পেনটা যেদিকে যেদিকে যায়, লাইন পরবর্তী লাইনটা কিরকম হবে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। বাট যদি আমাদের রাবার ব্যান্ডটা অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আর দেখায় না। পেন ফ্রি মনে হচ্ছে পেন ফ্রি, বাট পেনের সাথে কিন্তু ক্লিক করলেই লাইনটা আমার চলে আসবে। এখানে ক্লিক করলে লাইন চলে আসবে। যদি আমি মনে করি যে আমার লাইনটা দেখানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে কি করব? অ্যাড রাবার ব্যান্ডটা আমরা টিকমার্ক দিই। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার পাথ কোন দিকে যাবে। সো রাবার ব্যান্ড ক্লিপিং করার ক্ষেত্রে রাবার ব্যান্ডটা খুবই উপকারী। যদি আমরা আবার সেই আগের ইমেজটা ওপেন করি, তখনই বুঝতে পারি যে রাবার ব্যান্ডের প্রয়োজনীয়তা কতটুকু। যদি আমরা এই জায়গাটা কার্ভের কথা চিন্তা করি, এখানটা একটা কার্ভ, তাই না? এটা তো কার্ভের মতো না? যদি রাবার ব্যান্ডটা তোলা থাকে, তুলে দিয়ে যদি এই জায়গাটা আমি পাথ করি, এখন কোথায় ক্লিক করলাম, এরকম যে ড্র্যাগ করলে তো আমার লাইনটা বের হচ্ছে, বাট আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলে যে লাইনটা মিলবে কিনা।
যদি আমাদের রাবার ব্যান্ড অন থাকে, দেখেন সুবিধা কি হচ্ছে, আমার পাথটা কিন্তু দেখা যাচ্ছে। মানে মেজার করতে সুবিধা যে কোন জায়গায় ক্লিক করলে আমার লাইনটা মিলতে পারে, মেজারমেন্টটা যদি আমাদের রাবার ব্যান্ড অন থাকে সেক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হয়। ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু রাবার ব্যান্ডটা পাওয়া যাবে না, অনুমান সাপেক্ষ। এই জন্য সবচেয়ে বেটার হবে রাবার ব্যান্ড অফ করে দিয়ে যদি প্র্যাকটিসগুলো করেন নিজেদের জন্য সুবিধা। যে শেপ মোডে থাকে এটা কি ভেক্টর? হ্যাঁ, ভেক্টর। এখন এই পেন টুলের কাজ তো বুঝলাম, পাথ মোডের কাজও মোটামুটি বুঝলাম। শেপ মোডের মধ্যে যদি আমরা খেয়াল করি, শেপের আরো কিছু এক্সট্রা অপশন আছে, মানে এক্সট্রা কিছু শেপ অটো ক্রিয়েট করা। যেমন কেউ যেন কোশ্চেন করে যে সার্কেল তৈরি করা যাবে কিনা শেপ মোডে, অবশ্যই করা যাবে। যদি আমরা এই শেপ মোডের এটা এই এরিয়াটাকে, এই সেগমেন্টকে কি বলা হয়, টাইপ অ্যান্ড অবজেক্ট ক্রিয়েশন না, এখান থেকে অনেক ধরনের অবজেক্ট ক্রিয়েট করা যায়। যদি আমরা এই যে একটা রাউন্ডেড স্কোয়ার আছে, রেক্টেঙ্গুলার টুলের মধ্যে একটু ড্র্যাগ করি, অনেকগুলো শেপ দেখা যাচ্ছে না। রেক্টেঙ্গেল টুলের কাজ কি, রেক্টেঙ্গেল ক্রিয়েট করবে। যদি আমরা পাথ মোডে থাকি তখন কি করবে, পাথ মোডে রেক্টেঙ্গেল ক্রিয়েট হচ্ছে। যদি শেপ মোডে থাকে শেপ ক্রিয়েট হচ্ছে। এখন এটাকে, এই শেপটাকে আমরা মডিফাই করতে পারি। এই কন্ট্রোল এটা ধরে মডিফাই করা যাচ্ছে। তো যেহেতু শেপ, অর্থাৎ এরকম যদি কোনো শেপ দরকার হয়, আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা কর্নার ধরে ড্র্যাগ করলে তো এটা মডিফাই হয়ে যাচ্ছে। যদি আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল দরকার, যেটা রাউন্ড থাকে না, যে চার কোনো রাউন্ড থাকবে, সেক্ষেত্রে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আমরা যদি ড্র্যাগ করি, রাউন্ডেড হচ্ছে। এবং যে রেডিয়াস আছে, এটা হচ্ছে রাউন্ডের রেডিয়াস। রাউন্ডটা আমার কতটুকু হবে, এর রেডিয়াসটা যত বেশি হবে রাউন্ড তত বেশি হবে। যদি রেডিয়াস কম থাকে, কর্নারের রাউন্ডটা তত কম হবে। যদি আমাদের এখান থেকে ইলিপস দরকার হয়, আমরা ফ্রি হ্যান্ডে ইলিপস করতে পারি। যদি একদম অ্যাকুরেট সার্কেল দরকার হয়, তখন কি করব, শেপড। স্ট্রোক না চাইলে এখান থেকে স্ট্রোক নান করে দিব। ফিল কালার চেঞ্জ যদি চেঞ্জ করতে চাই, এখানে ইচ্ছে মতো কালার আছে, যে কালারটা দিব জাস্ট সেই কালারটাই হয়ে যাবে। এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যাচ্ছে। আবার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালার কোনো সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করার ওয়ে কি, অল্টার ডিলিট। এখানে ঠিক সেম, শেপের ক্ষেত্রেও অল্টার ডিলিট। অথবা শেপের এই যে একটা নিচে আর একটা বক্স দেখায় না, এখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে ডাবল ক্লিক করে কালার প্যালেট ওপেন হচ্ছে, এখান থেকে যে কালারটা দরকার সেই কালারটা আমরা নিয়ে নিতে পারি। শেপের কালার অনেকভাবে চেঞ্জ করা যাচ্ছে। এখান থেকে কি স্ট্রোকের কালারটা চেঞ্জ করা যাবে? না, স্ট্রোকের জন্য আমাকে এখান থেকেই করতে হবে, ফিল্টার করা যাচ্ছে। এছাড়াও আরো অনেক ধরনের শেপ আছে। যদি আমরা একটু এই কাস্টম শেপের খেয়াল করি, এই একদম সবার নিচের দিকে যদি পলিগন ক্রিয়েট করা যাচ্ছে, লাইন ক্রিয়েট করা যাচ্ছে, আর সবার নিচে হচ্ছে কাস্টম শেপ টুল। ক্লিক করলাম, দেখেন অপশন বারে এই যে শেপস নামে একটা অপশন চলে আসছে। এখানে ড্রপ ডাউনটা ক্লিক করলে অসংখ্য শেপ আছে। ব্রাশ যেরকম আমরা ডাউনলোড করতে পারি, শেপও সেরকম ভাবে ডাউনলোড করে দেবেন। পাঠাইছে এই সুজন, রবিন ভাইকে বলো যে এদের ফান্ডামেন্টালের রেজাল্ট রেডি আছে, ওটা একটু দিতে। অর্থাৎ এদের রেজাল্ট যে ফোল্ডারে আছে, ওই ফোল্ডারেই ফান্ডামেন্টাল এক্সামের আরেকটা ফাইল আছে, এক্সেল। বললে রবিন ভাই বুঝবে। আমল নাম আপনাদের প্রজেক্ট 1 এর অবস্থা খুবই খারাপ। ওকে, কি বলছিলাম, শেপ। এখান থেকে আমরা অসংখ্য শেপ পাই, এগুলো ব্রাশের মতো আমরা ডাউনলোড করতে পারবো। জাস্ট ব্রাশ যেরকম ডাউনলোড করতাম, সার্চ দিতাম ফটোশপ ব্রাশ, এবার সার্চ দিব ফটোশপ শেপস। ওইভাবে ডিরেক্টরিতে গিয়ে প্রিসেটে গিয়ে আমরা ব্রাশের মধ্যে পেস্ট করতাম, এখানে শেপ ফোল্ডার আছে, শেপের মধ্যে পেস্ট করবো। এরকম যদি কোনো ব্যাস ক্রিয়েট করতে হয়, ব্যাস করা যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি হাবিজাবি কিছু করতে হয়, হাবিজাবিও করা যাচ্ছে। যদি ফুল দরকার হয়, প্রজাপতি দরকার হয়, সবই করা যাবে। অসংখ্য শেপ পাওয়া যায়। হ্যাঁ, ডাউনলোড করা যাচ্ছে। তো কষ্ট করে করার কারণ তো হচ্ছে আপনার প্র্যাকটিসটা হয়ে গেছে। কষ্ট না করলে তো কেসটা মিলবে না। পাঠ তো এটা করাই আছে, কি দরকার আছে এরকমটা করার? এই সেম কাজটা আপনি যদি
শেপ মোডে না করে পাথ মোডে করেন তখন তো পাথটা চলে আসবে। মানে কার্ভ হইতে জানো তো, হুম। মানে কার্ভটা করে এই পাতাটা এই করতে যে কার্ভ হইতে জানো। হ্যাঁ কার্ভ হবে তো, পেন টুল থেকে করলেই হবে। আর এরকম যদি একটা কোনো জেপিজি ইমেজ থাকে সেটাকে তো আপনি এখন পেন টুল থেকে খুব সুন্দরভাবে এরকম একদম হুবহু তৈরি করা সম্ভব হবে। তাহলে পেন টুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া যখন আমি একটা সাপোজ একটা সিম্বল লাভের একটা সিম্বলই করবো, এখন আমি কিভাবে বলবো যে আমার এই পাশে অর্ধেক ঠিক মানে রেশিওটা ঠিক আছে? আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন নিজে, হ্যাঁ, সেক্ষেত্রে গ্রিড গাইডলাইন নিয়ে নিতে হবে। গাইডলাইনটা নিয়ে তারপর আমার রেশিও হ্যাঁ। অর্ধেক 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 করতে হবে। গাইডলাইন ছাড়া তো আপনি বুঝতে পারবেন না যে একদম শেপ ক্রিয়েট কি আজকে দেখেন? এটাই তো শেপ ক্রিয়েট আবার কি? এটা তো জাস্ট সিলেকশন করা। হ্যাঁ কোনটা করা? ধরেন আমি একটা কিছু ড্র করলাম, আমি যেটা বলছি ওটা দেখালে ভালো হয়। লাভ শেপটা যে আচ্ছা গাইড নেন, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসে, যদি রুলার না থাকে কন্ট্রোল আর দিলেই রুলার চলে আসে, অথবা ভিউ থেকে যে রুলার অন করা যাচ্ছে, রুলারের কাজ হচ্ছে যে দুই পাশে মার্জিনের মতো চলে আসে। এখন যদি আমাদের হরিজন্টালি দরকার হয়, ওরা হরিজন্টালি মার্জিন থেকে ড্রাগ করলেই কিন্তু চলে আসে। মার্জিনের উপরে জাস্ট মাউসটা ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে নামায় নিয়ে আসলে কি হয়, গাইড চলে আসে। ভাই আপনি একটা লাভ শেপ দেখেন। আবার যদি ভার্টিক্যালি দরকার হয় ড্রাগ করলে চলে আসে, অথবা হরিজন্টালি থেকেও ভার্টিক্যাল করা যায়। অল্টার যদি ধরি আমরা, হরিজন্টাল লাইন থেকে ভার্টিক্যাল লাইন তৈরি করা সম্ভব। আর ভার্টিক্যাল থেকে অল্টার ধরলে সেটা হরিজন্টাল লাইন হয়ে যাচ্ছে, এটা বিষয় না। এবার গ্রিড করার পর যদি গ্রিড আমাদের প্রয়োজন না হয়, জাস্ট লাইনটা ধরে ডকুমেন্টের বাইরে ছেড়ে দিলে এটা চলে যাবে। হ্যাঁ না, সবগুলো একবারে করা যাবে না, সেটা ইলাস্ট্রেটরে যায়, ফটোশপে যাবে না। মানে একবারে হাইড করে ফেলা যাবে, বাট ডিলিট করা যাবে না। এখন রুলার কি ইঞ্চিতে আছে না পিক্সেল আছে? ইঞ্চিও থাকতে পারে, পিক্সেলও থাকতে পারে। তাহলে আমি চেঞ্জ করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা রুলারটা কিভাবে আছে সেটা কিভাবে বুঝবো? রুলারের উপর যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের ইউনিটগুলো যতগুলো ছিল সবই এখানে আছে। কোনটায় আছে? ইঞ্চ। যদি পিক্সেল দরকার হয় এখান থেকে পিক্সেল করে দেবো, যদি সেন্টিমিটার মিলিমিটার যেটাই দরকার হোক সেটাই করে দেবো। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমরা লাভ শেপ তৈরি করবো, তাই না? পেন টুল নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যেহেতু ড্রাগ করে হয়ে যাচ্ছে আমাদের, এখন একটা প্রবলেম হচ্ছে এই রাউন্ডটা ক্লিয়ার আসেনি, তাই না? এখন কি করতে পারি, এই অ্যাঙ্করটাকে ডিলিট করে দেই, প্রয়োজন নাই তো অ্যাঙ্করের। ডিলিট করে দিয়ে এটাকে আমরা প্রয়োজনে মডিফাই করি। একটা ভাঁজ চলে আসছে। হ্যাঁ, একই অ্যাঙ্কর দুই দিকে চলে আসছে। হ্যাঁ, এখন এটা কি ওপেন আছে না ক্লোজ আছে এখন পর্যন্ত বলেন তো? ওপেন আছে। আমি জাস্ট বাইরে ক্লিক করে ক্লোজ মানে ওপেনটাকে, পেনটাকে ছেড়ে দিলাম। পেন ছাড়ার জন্য কি করতে হয়, বাইরে অল্টার ধরে মানে কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলে এটা তো ছেড়ে যায়। এবার পুরো পাথটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল ধরে পুরোটাই সিলেক্ট করলাম। একটা কি আছে এখানে, এটা ডিলিট করে দেই। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করতে পারি, এই পাথটাকে আমাকে আবার একটা কপি করতে হবে, যেহেতু আমরা এক সাইড থেকে আরেকটা সাইডে ডুপ্লিকেট করে ফেলতেছি। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি দিলে কি হচ্ছে, একই জায়গায় পেস্ট। এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, একই জায়গায় তো চলে আসছে। এখন কি করতে পারি, জাস্ট ড্র্যাগ করে আমরা এদিকে নিয়ে আসি,
ক্ষেত্রে লাভ শেপ তৈরি। আমরা এই দুইটাকে আবার অ্যাড করলে অ্যাড তো হয়েই যাচ্ছে একই পজিশনে না, হ্যাঁ সেম পজিশনে থাকলে অটো অ্যাড হয়ে যাচ্ছে। এবারে যদি গাইড আমাদের প্রয়োজন না হয় কন্ট্রোল এইচ, গাইডকে হাইড করার জন্য কন্ট্রোল এইচ, আবার কন্ট্রোল এইচ দিলে গাইড চলে আসবে, কারণ আমাদের গাইডের তার প্রয়োজন নাই। এখন আমরা কন্ট্রোল এন্টার দিয়ে এর মধ্যে কালার একটা লেয়ার প্যালেটে গিয়ে লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে দেই। এবার তাহলে আমাদের যে প্র্যাকটিস যেটা করতে হবে বাসায়, সেই প্র্যাকটিসটা কিভাবে করবো সেটা দেখি। মডিউলে যেটা আছে আপনাদের ক্লিপিং এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে ক্লিপিং করতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ বলেন। অনেক বেশি না, 26টা, কোনো বেশি না। এই পেন টুল যাদের ক্লিয়ার না হবে তারা আগামী ক্লাসগুলোতে আর আসবেন না, কারণ আসে কোনো লাভ নাই, কিছুই শিখতে পারবেন না। শেপ ক্রিয়েটটা একটু আরেকটু দেখলে ভালো হয়। আরেকটু কি দেখবেন, কোথায় যদি ধরেন আমি একটা মানুষ আঁকলাম বা একটা মুভিস আঁকলাম, ক্লিপিং করতে হবে। শেপ ক্রিয়েটার বিষয়টা জটিল ভাবে নিচ্ছেন কেন? ক্লিপিংটা পারলে ওটা ক্লিপিংটা আপনাকে তো আগে পেনটাকে কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে আপনি শেপ ক্রিয়েট করেন বা মানুষ ক্রিয়েট করেন, হাতি ঘোড়া যা করেন, আগে তো আপনাকে পেনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। পেনটাকে যখন কন্ট্রোলে নিয়ে আসবেন, সেম কাজটা আপনি পাথ মোডে না করে শেপ মোডে করবেন, তাহলে তো সেটা একটা শেপ হয়ে যাচ্ছে। যে কাজটি আপনি করবেন আর মাউসটা যখন কন্ট্রোল চলে আসবে, এখানে মানুষের মতো একটা স্ট্রাকচার আপনি তৈরি করবেন, আপনি জাস্ট এখান থেকে পাথ মোডটাকে শেপ মোড করে দেন, তাহলে তো ওটাই একটা শেপ হয়ে যাচ্ছে। ইজি চিন্তা করেন, মানে জটিল চিন্তা করতে গেলে তো অনেক বেশি বিপদ। আচ্ছা, আমাদের প্র্যাকটিস যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিপিং এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমাদেরকে ক্লিপিং করতে হবে। সেটা অবশ্যই স্মল লেটার, নট ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ছোট হাতের। এ টু জেড পাথ করার উদ্দেশ্য এটা কেন, এ থেকে জেড গুলো করার মধ্যে কর্নার, কার্ভ, এভরিথিং ওর মধ্যেই আছে। একটা শেপ কিভাবে কোথায় অ্যাঙ্কার নিলে আমার এই কার্ভটা মিলবে, এই সেন্সটা আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, অনেক ভালো, সেটা করতে পারলে আপনার জন্য অনেক ভালো। এবং মিনিমাম এটা 100 টাইমস ট্রাই করতে হবে যদি আপনি ডিজাইনার হতে চান, যদি পেন টুলটাকে কন্ট্রোল করতে চান। এ করতে হয়তো আপনার সময় লাগবে 1 ঘন্টা। আমি যখন এ করছি তখন আমার সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট এ করতে, বাট বি করতে আমার সময় লাগছে 40 মিনিট। লাস্টে যখন আমি সেকেন্ড টাইম যখন আবার এ করছি, এ করতে সময় লাগছে 2 মিনিট। আপনাদের এমনটাই হবে, ফার্স্ট টাইম করতে যত সময় লাগবে আস্তে আস্তে করে দেখবেন সময় যখন একবার কমপ্লিট করে ফেলবেন, সেকেন্ড টাইম 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে এ হয়ে যাচ্ছে। যাই হোক, এজন্য আমাদেরকে টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে নির্দিষ্ট ফন্ট বলে দেন। হ্যাঁ বলে দিব। টাইপ টুলে যাবো, যে ফন্ট হচ্ছে তাহমা, লিখে নেন সবাই। তাহমা, TAHM, এটা উইন্ডোজের মাইক্রোসফটের ডিফল্ট ফন্ট, এটা আপনার কম্পিউটারে থাকবে। তাহমা নিয়ে জাস্ট এ টাইপ করেন। লেখাটা যদি আগে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যেহেতু টাইপ টুলের ক্লাস হয়নি শুরুতে, টাইপ টুলটা নিয়ে জাস্ট ডকুমেন্টের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে কার্সার দেখাচ্ছেন, এবার ফন্ট সাইজটাকে অনেক বাড়ায় দেন, 300 করে দেন। আর ফন্ট কি থাকবে? তাহমা। এবারে আপনি লিখেন এ। এখন একটা ডকুমেন্টের বাইরে চলে গেছে না, এ প্রবলেম নেই। মুভ টুলের কাজ কি? মুভ করা। এখান থেকে আমরা মুভ টুলে চলে যাচ্ছি। মুভ টুলে গিয়ে জাস্ট ড্র্যাগ করে ডকুমেন্টের ভিতরে নিয়ে আসি। এ তো তৈরি। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কালারটা কিরকম রাখবো। কারণ আমরা যখন পেন টুল থেকে পাথ করি, পেনের কালারটা কি হয়, কেমন থাকে? কালো বা অ্যাশ। অর্থাৎ ওই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এখন এখান থেকে যদি কালো যদি একটা কালার নিয়ে পাথ করি, এটা কিন্তু আমার খুব ভালো বোঝা যাবে না। এই জন্য আমরা ফন্টের কালারটা হালকা লাইট কালার রাখবো। লাল না, হালকা, খুব হালকা এরকম একটা কালার রাখতে পারেন, অথবা হালকা সবুজ, যেমন একটা হালকা কালার, যাতে করে আপনার পাথটা বোঝা যায়। এরকম একটা হালকা কালার রাখেন। এরপরে কি করবেন, এটাকে ডকুমেন্ট এক সাইডে নিয়ে আসেন। এটা লেফটেও রাখতে পারেন, রাইটেও রাখতে পারেন, যাতে পাশে ঠিক এরকম আরেকটা অবজেক্ট তৈরি রাখার মতো জায়গা পাশে থাকে। এরপরে জুম করেন, 200 বা 300% জুম করেন। এবার হচ্ছে ট্রিক্স, কিভাবে করলে ফিনিশিংটা খুব ভালো হয়। পেন টুল থেকে যখন আমরা কাজ করব, পেন টুলে যাচ্ছি পাথ মোডে, নট শেপ মোড।
অবশ্যই পাথ মোডে করবেন। প্রথমবারে জাস্ট একটা ক্লিক, সেটা আপনি যেখান থেকে শুরু করেন না কেন, বাট আমি সাজেস্ট করবো যে কোনো একটা কর্নার থেকে শুরু করেন। এখন পাথটা আপনি মানে লেফট থেকে রাইটে যাবেন নাকি রাইট থেকে লেফটে আসবেন, অর্থাৎ ক্লকওয়াইজ করবেন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করবেন, এটা হচ্ছে আপনার বিষয়। বাট হ্যাঁ, ক্লকওয়াইজ ইজি হয়। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কেউ প্র্যাকটিস করেন করতে পারেন, বাট একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। ক্লকওয়াইজ করাটাই বেটার। তাহলে প্রথমবারে কি হবে, জাস্ট সিঙ্গেল ক্লিক, এরপরে আর কোথাও কোনো সিঙ্গেল ক্লিক হবে না, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। একটু বেশি জুম করেন। এখন আমারটা হয়তো আমি ক্লিক করে ড্র্যাগ করলে আমারটা এরকম ভাবে মিলে যাবে। আপনাদের ক্লিক করলে যেটা প্রবলেম হবে সেটাও আমি একটু দেখাচ্ছি। আপনি ক্লিক করে আমার মতো মিলাতে যাবেন, এরকম অবস্থা হবে, অবস্থায় এরকমই হবে। তো এই অবস্থা থেকে পরিত্রাণের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে একটু বেশি জুম করেন, ক্লিকটা কোথায় করবো সেটা হচ্ছে বিষয়। আমরা প্রত্যেকটা পার্ট যদি একটু খেয়াল করবো, অবজেক্টগুলো কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন সেখানে যে পিক্সেলের ভাঙা অংশগুলো থাকে না, কোনো একটা জায়গায় ঠিক সে ফ্ল্যাট অবস্থায় থাকে, কিন্তু ওই যে জায়গাটা ফ্ল্যাট দেখবেন ঠিক তার মাঝামাঝিতে হালকা একটা ক্লিক করে হালকা একটু ড্র্যাগ, অর্থাৎ এই জায়গাটা তো মোটামুটি ফ্ল্যাট, তাই না? এগুলো তো অমসৃণ, বাট এই জায়গাটা মসৃণ, এর মাঝামাঝিতে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করেন, খুব সামান্য। এরপরে ছেড়ে দেন, ছেড়ে একটু জুমটা কমায় নিয়ে বা যেভাবে প্যান করে কন্ট্রোল ধরে পিছনের কন্ট্রোল হ্যান্ডেলটাকে ধরেন, কন্ট্রোল ধরে পিছনের কন্ট্রোল হ্যান্ডেল ধরে একে ড্র্যাগ করে এভাবে করে মিলাই দেন। এখন এখানে এসে কোথায় মিলবে, একবার এই পর্যন্ত পজিশনে দিলে কিন্তু সে মিলবে না, আপনার মিলানো কঠিন হবে। এই জন্য ঠিক মাঝামাঝিতে যদি এই জায়গাটায় আসি, হয়তো এখানে একদম ফ্ল্যাট অবস্থা নাই, যদি নাও থাকে সমস্যা নেই, ঠিক মাঝামাঝিতে এখানে কি করতে হবে, ক্লিক করে ছোট একটু ড্র্যাগ, এরপরে কন্ট্রোল ধরে মিলাই দেব। একদম অ্যাকুরেট হতে হবে তা না, দেখেন 1 পিক্সেল 2 পিক্সেল কিন্তু ভিতরে আছে, এটা কোনো বিষয় না, একদম হুবহু করা সম্ভব না, অনেক জায়গা থেকে 2-1 পিক্সেল ভিতরে যাবে, এটা স্যাক্রিফাইস। এখানে এসে কন্ট্রোল ধরে ড্র্যাগ, আবার কন্ট্রোল ধরে মিলাই দিচ্ছে। এটা তো একদম সহজ, কারণ এই লাইনটা একদম সোজা চলে আসছে। তো সোজা লাইন নিয়ে আসার জন্য শিপ ধরে যদি আমরা ক্লিক করি, জানি আমাদের লাইনটা সোজা হয়। এখানে এসে কিন্তু একটু কার্ভ আছে, এই জায়গাটা খেয়াল করেন, যেতে কোন পর্যন্ত সোজা, এই পর্যন্ত। শিপ ধরেও করতে পারি অথবা শিপ ছাড়াও করতে পারি, কিন্তু কাজটা কি করতে হবে, ড্র্যাগ নট ক্লিক, ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিতে হবে। শুধু প্রথমটা ক্লিক করতে, হ্যাঁ, প্রথমটা সিঙ্গেল ক্লিক, সব ড্র্যাগ। এবং এখানে এসে ঠিক একইভাবে ক্লিক করে একটু ড্র্যাগ করে হালকা একটু কার্ভ করে দিচ্ছি। এখন প্রবলেম যেটা হচ্ছে, এখন যে আমি কোথায় যাবে, লাইনটা যাবে কোথায়, লেফটে যাবে, বাট প্রবলেম কি হচ্ছে, লেফটে সোজা যাচ্ছে না, কারণ কি অ্যাঙ্কর আছে, কন্ট্রোল হ্যান্ডেল কোন দিকে ডিরেকশন দেয়, নিচের দিকে। আমাকে যেতে হবে বামে, বাট কন্ট্রোল হ্যান্ডেল বলে দিচ্ছে না তুমি নিচের দিকে যাও। সো আমাকে কি করতে হবে, আগে কন্ট্রোল হ্যান্ডেলকে মুভ করে আমাকে সেই পজিশন দেখা দিতে হবে। এর দুইটা ওয়ে আছে, এক হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেলকে বাদ দিয়ে দেই, তাহলে তো আমার ঝামেলা থাকলো না। তো কন্ট্রোল হ্যান্ডেলের উপরে কার্সর নিলে সেটা বাদ হয়ে যাচ্ছে, সরি অল্টার ধরে, কন্ট্রোল হ্যান্ডেলের উপরে গিয়ে যখন অল্টার ধরে ক্লিক করি তখন সেটা ডিলিট হয়ে যাচ্ছে। এখন তো আমি সোজা যেতেই পারি, কিন্তু প্রবলেম কি, যদি ভবিষ্যতে আমার এখানে আবার কোনো কারণে কন্ট্রোল হ্যান্ডেলের প্রয়োজন হয়, তখন এই কন্ট্রোল হ্যান্ডেলকে আমি কোথায় পাবো, তাকে তো আমি ডিলিট করে দিয়েছিলাম। এই জন্য আমরা যেটা করবো, ডিলিট না করে অল্টার ধরে, এই কন্ট্রোল হ্যান্ডেলের মাথাটা অল্টার ধরে আমি তাকে উপরের দিকে ডিরেকশনটা দেখা দিচ্ছি। ডিলিটের চেয়ে এটা ভালো না, কারণ এটা তো আমার থেকে যাচ্ছে, বাট শুধু তার ডিরেকশনটা চেঞ্জ। অল্টার ধরে আমি তাকে সোজা দেখা দিচ্ছি, যে তুমি নিচে না, তুমি সোজা যাও। এরপরে আবার এখানে এসে, এটা একটা হার্ড পয়েন্ট, এই যে কর্নার যেগুলো, এগুলোকে বলা হয় হার্ড পয়েন্ট। এই হার্ড পয়েন্টগুলোতে আমরা প্রয়োজনে কর্নার মানে সিঙ্গেল ক্লিক করে যেতে পারি, বাট না যাওয়াটা এখানেও বেটার। যেখানে একদম 90 ডিগ্রি কর্নার থাকে সেগুলোকে বলা হয় হার্ড পয়েন্ট। হার্ড পয়েন্টগুলোতে আমরা সিঙ্গেল ক্লিক করে অ্যাঙ্কর নিতে পারি, বাট সেটা না নেওয়াটাই বেটার। চাইলে নিতে পারেন, বাট না নিলে সেটাই ভালো হবে। এখানে আমরা যেটা করি, অল্টার ধরে ঠিক আগের মতোই বা ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি, অল্টার ধরে উপরের দিকে দেখাই দিই, তাহলে তো ঝামেলা মিটে যায়। এখানেও ঠিক সেম, ক্লিক করে ড্র্যাগ, অল্টার ধরে এখন কোথায় দেখাবো, ঠিক এই অ্যাঙ্গেলে সে যেদিকে যাবে। এরপরে কোথায় এসে মিলবে, সে এই জায়গাটা ফ্ল্যাট আছে,
ক্লিক করে ড্র্যাগ করে কন্ট্রোল ধরে মিলাই দিচ্ছি। এখন প্রবলেম কি আছে, এই জায়গাটা মিলে না, তাই না? এখন কি করতে পারি না মিলার জন্য, যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, অ্যাঙ্কর পয়েন্ট এটাকে একটু মডিফাই করতে পারি না? এখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে যদি মডিফাই না করি যদি আমি ওই হ্যাঁ করতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। আগে থেকে করে নিয়ে আসলে সেটা আরো ভালো। যদি করার পরে এরকমটা হয় যে করার পরে দেখলাম যেন একটু বেশি মিলে যাচ্ছে, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে একটা নিয়েও নিতে পারি। আবার যে চিন্তা করলাম যে নিবো, আবার এদিকে তো মোটামুটি মিলেই আসছে, তখন কি করবো? সেক্ষেত্রে আমরা এখানে একটা কন্ট্রোল হ্যান্ডেল নিয়ে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম। আমরা কিবোর্ডে লেফট রাইট অ্যারো দিয়ে এটাকে আপ ডাউন লেফট রাইট করা যায়, অথবা আমরা মাউস থেকে ড্র্যাগ করে এটাকে উপরের দিকে নিয়ে যেতে পারি। যদি কখনো মনে হয় যে ক্লিক করার পরে আমার একটু বাইরে ক্লিকটা পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা আপ অ্যারো দিয়ে উপরের দিকে তুলে দিতে পারি। যদি বেশি উপরে ক্লিক করে যায়, ডাউন অ্যারো দিয়ে নিচে নামতে পারি। আপ ডাউন লেফট রাইট এগুলো আমরা কিবোর্ডের এগুলো থেকেও করতে পারি। যেমন এটা একটু বেশি ভিতরে চলে আসছে, একটা এন্টার দিয়ে আমি একটা পয়েন্টার একটু বাইরে নিয়ে গেলাম। এই পুরোটা একটা কার্ভে মিলানো সম্ভব না, এখান থেকে এই পর্যন্ত এক পয়েন্ট মাঝে আমাকে একটা পয়েন্টার নিতেই হবে। এখানে ক্লিক করে আমি নিয়ে নিলাম একটা। সহজ না? যত কম মানে বানানো সম্ভব ওইটাই ভালো। হ্যাঁ, অ্যাঙ্কর যত কম নেওয়া যায়, এর মানে এই না যে একদমই এত খুব মানে বড় বড় নিয়ে মিলাতে হবে তা না, যতটা কম নেওয়া যায় চেষ্টা করবো অ্যাঙ্কর যত কমিয়ে পারা যায়। এখানে খুব বেশি গ্যাপ লাগে, এখানে একটা অ্যাঙ্কর নিয়ে নিচ্ছি আমি। এখন আবার কি করতে হবে, অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ করে দিলাম। অল্টার ধরে না, ড্র্যাগের জন্য কন্ট্রোল, পিছনেরটাকে যখন আমরা মডিফাই করছি সেক্ষেত্রে কন্ট্রোল ধরে মডিফাই করতেছি, আর যখন অ্যাঙ্করের ডিরেকশন চেঞ্জ করতে সেটা হচ্ছে অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ। কারণ এখানে যদি কন্ট্রোল ধরে করি তখন আবার পিছনেরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টার ধরলে শুধুমাত্র যে অ্যাঙ্করে আমি যে হ্যান্ডেলে ধরলাম ওই হ্যান্ডেলটাই চেঞ্জ হবে, আর কন্ট্রোল ধরলে সে ওই রেশিও অনুযায়ী সামনে পিছনে দুইটাই চেঞ্জ করে। কন্ট্রোল ধরে নতুন কি তৈরি করতেছি। কি বললেন একটু আগে, আরেকবার অর্থাৎ যখন আমরা এখানে ক্লিক করলাম, তো ক্লিক যদি ড্র্যাগ করে করি, এখন আমার ডিরেকশন কোথায় আছে, সামনের দিকে। ডিরেকশন কোথায় যাবে, উপরের দিকে। এই মুভমেন্ট আমরা করব অল্টার ধরে। যদি এখানে আমি কন্ট্রোল ধরে করি, কারণ কন্ট্রোলের কাজ কি, অ্যাঙ্করকে মডিফাই করা, বাট কন্ট্রোল হচ্ছে সে দুইটাকে, সামনে পিছনে দুই কন্ট্রোল হ্যান্ডেলকে সে মডিফাই করে কন্ট্রোল ধরে করলে। যদি কন্ট্রোল ধরে এটাকে মুভ করছে তখন কি হচ্ছে, পিছনের সামনেরটা মুভ হচ্ছে ঠিকই, বাট পিছনেরটাও চলে আসছে। বাট আমাদের তো পিছনেরটা আগের মতোই থাকবে, সামনেরটা শুধু আমরা চেঞ্জ করবো। সেক্ষেত্রে হচ্ছে অল্টার, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা কন্ট্রোল হ্যান্ডেলকে মডিফাই করতে চাইলে অল্টার, এবং দুইটাকে যদি মডিফাই করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল। তাহলে আমার এর বাইরের দিকটা করা কমপ্লিট, কিন্তু ভিতরের দিকটা বাকি আছে না, এটা কি করব? ঠিক একইভাবে আমাকে নতুন পাথ টাথ কিছুই নেওয়ার দরকার নেই, এভাবে পাথ করলে ওই পাথের মধ্যে এটা অটোমেটিকভাবে চলে আসে। বাট সে তার আগে আমাদের একটা বিষয় ইনশিওর করতে হবে যে পাথ অপারেশনে যদি আমরা যাই, অপশন বারে থাকে, এখান থেকে অবশ্যই এক্সক্লুড ওভারল্যাপিং শেপস এটা অন থাকতে হবে। আদারওয়াইজ দেখবেন আপনার পাথ ঠিক হয়ে যাবে। কন্টেন্টটা দিলে কখনো শুধু ভিতরেরটা সিলেক্ট দেখাচ্ছে, কখনো বাইরেরটা দেখাচ্ছে। কারণ যদি সাবট্রাক্ট থাকে তাহলে শুধু ভিতরেরটা দেখাবে, পাথে দেখা যাবে পুরোটাই পাথ হয়েছে, বাট কন্ট্রোলটা দিলে সিলেকশন শুধু ভিতরেরটাই দেখাবে। এই জন্য অবশ্যই পাথ অপারেশনে আমরা রাখবো এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। উপরেটা করার পরে নরমালি নিচেটা করব, মানে এই কাজটা আমরা খুব শুরুতেই করে নিব, অর্থাৎ পাথ করার আগেই এই কাজটা আমরা চেক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। যদি থাকে বেটার। মানে দুইটাকে অ্যাড করার জন্য, হ্যাঁ তখন কি দুইটাকে অ্যাড বলতে মানে আমি তো
ভিতরের অংশটা সিলেক্ট করব, সেই কারণে মানে প্রথমে বাইরেরটা করব নরমালি, তারপর ভিতরেরটাও করে জাস্ট ইন্টারফেস। আমার এক্সক্লুড ওভারল্যাপিং যদি করা থাকে তো ওই পাথ একইভাবে পাথটা করে গেলে ভিতরটা অটোমেটিক একটা পাথের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, দুটো দেখাবে নাকি একটা দেখাবে? একটাই দেখাবে, একটা পাথের মধ্যে দেখাবে দুইটাই, বাট লেয়ার একটাই, একই লেয়ারের মধ্যে সে আউটারটাও দেখাবে ইনারটাও দেখাবে। যেমন দেখেন বাইরেটা দেখাচ্ছে না, এর কারণ কি বলেন তো? ইন্টার দাও। না, দেখা যাচ্ছে। এই কারণটা হচ্ছে আমার পাথ যখন করি তখন পাথ লেয়ারটা সিলেক্ট থাকে, সামহাউ এই লেয়ারটা আমার ডিসিলেক্ট হয়ে যাওয়ার কারণে সে নতুন করে আবার আলাদা একটা লেয়ারে তৈরি করছে। অর্থাৎ যখন আমরা বাইরে একবার ক্লিক করছিলাম মনে আছে কি, সিলেকশন করার পর তখন এটার পাথটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমাকে যেটা করতে হবে, পাথ করার সময় বাইরে কোথাও ক্লিক করা যাবে না, এভাবেই আমাকে ভিতরে আরবার ক্লিক করে ভিতরে আবার যদি ভিতরে ক্লিক করে দেখেন ভিতরে কিন্তু পাথ চলে আসছে। যদি বাইরে ক্লিক করি তখন আর এই বাইরের পাথটা থাকে, তখন লাস্ট যেটা আমার এখানে থাকবে ওইটাই সে কাউন্ট করে। এই জন্য আমরা যে এক্সক্লুড ওভারল্যাপিং যে অপশনটা আছে এটা আমরা পাথ করার শুরুতেই চেক করে দেখবো আমার রাবার ব্যান্ড অন আছে কিনা আর এক্সক্লুড ওভারল্যাপিংটা সিলেক্ট করা আছে কিনা। এখানে ক্লিক করে যদি ছেড়ে দেন তখন কি হচ্ছে, পাথ কিন্তু আর পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি করা যাবে, কন্ট্রোল ধরে আমরা এই পয়েন্টটা একটা সিলেক্ট করি, সিলেক্ট করলে কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না তো, কারণ কি ওখানে ড্র্যাগ করি নাই। যদি ড্র্যাগ না করি সেক্ষেত্রে কোনো পয়েন্টে আমরা পাথ কিভাবে নিতে পারি, এবারে কন্ট্রোল হ্যান্ডেল অল্টার ধরে যে আমি এবার ড্র্যাগ করি সেক্ষেত্রে কিন্তু আমার সেই কন্ট্রোল হ্যান্ডেল আবার চলে আসে, কারণ কর্নারকে কনভার্ট করা যেত অল্টার ধরলে। এখন অল্টার ধরলে আবার প্রবলেমটা কি হচ্ছে, দুইটাই চলে আসতেছে। তার সলিউশন কি, অল্টার ধরে এটাকে আবার নিচের দিকে নামায় নিতে পারি, আবার কন্ট্রোল ধরে এটাকে মডিফাই করা যেতে পারে। বাট তার থেকে এইভাবে ঝামেলা করার থেকে আমরা এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করে ছেড়ে দিই প্রয়োজনে। ড্র্যাগ করলে তো আমরা কন্ট্রোল একবারেই পেয়ে যাচ্ছে। এখন কন্ট্রোল এন্টার দিলে কি হবে, পুরোটা এ সিলেকশন হয়ে গেছে। এবারে যেটা করবো আমরা লেয়ারে চলে যাব, লেয়ারে গিয়ে আমরা কি করব, নিউ লেয়ার নিচ্ছি, একটা ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, অল্টার ডিলিট। এবারে মুভ টুলে গিয়ে এটাকে মুভ করে পাশে নিয়ে আসি। হ্যাঁ, এর ভিতরে যে কালার করবো না, এর ভিতরে কালার পড়বে কেন, এর ভিতরটা ফাঁকা না। তাহলে এভাবে এ, তারপরে বি, তারপরে সি, ডি, ই, এফ, এভাবে করে জেড পর্যন্ত। এরপরে হ্যাঁ হ্যাঁ পরশুদিনের ক্লাস ফাইল থেকে সেভ, এগুলোর জেপিজি না করলেও হবে, বাট পিএইচডি মাস্ট, বা সরি পিএইচডি করার দরকার নেই, জেপিজি করলেই হবে। না না হইবে না, ফাইল থেকে সেভ। এই পাথের ক্ষেত্রে শুধুমাত্র আপনি পিএইচডি ফাইল না আনলেও হবে, শুধুমাত্র জেপিজি। বাট একটা বিষয় ইনশিওর করবেন, জেপিজি করলে আমার পাথ যেন থাকে। তাই আমরা যে ক্লিপিং পাথ করি না, জেপিজি মোডে এটা সেভ করলে পাথটা থেকে যায়, দেখাচ্ছে সেটাই। এ
তার আগে একটা কাজ করি আমরা, পাথের যেটা ইনশিওর করার জন্য আপনার পাথ প্যালেটে চলে যাবেন। এটা কি নামে আছে? ওয়ার্ক পাথ। এটাকে ডাবল ক্লিক করে পাথ 1 করে দেন, বা পাথ 1 বা এটা নামও লিখে দিতে পারেন এ দেন ওকে। এটা হচ্ছে অ্যাক্টিভ পাথ, আর ওয়ার্ক পাথ মানে এটা ডিঅ্যাক্টিভ ছিল। ডিঅ্যাক্টিভটা সামহাও কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে, বাট ওয়ার্ক পাথ বা সরি অ্যাক্টিভ পাথ কখনো ডিলিট হয় না জেপিজি মোডে যদি থাকে। পিএনজিতে করলে আর থাকবে না, জেপিজি টিআইএফ এই সমস্ত ফরম্যাটে পাথটা থেকে যায়। এখানে জাস্ট ডাবল ক্লিক করলে হ্যাঁ, ডাবল ক্লিক করে পাথ 1 চলে আসে। যদি নাম লিখতে চান নাম লিখে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল এস দিয়ে, পিএইচডি দরকার নেই, আমরা জেপিজিতে সেভ করে দিচ্ছি, ডেস্কটপে রাখি। ওকে, ডকুমেন্ট ক্লোজ। পিএইচডি দরকার নাই তো, আমাকে কাছে নিয়ে আসলে আমি কি করব? ফাইলটা সরি ডাবল ক্লিক না, ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করলাম, যদি আমরা পাথে খেয়াল করি পাথের মধ্যে কিন্তু পাথটা দেখা যাচ্ছে। মূলত ইমেজটা কি জেপিজি, গাইডলাইনগুলো আগে যেটা হাইড করা ছিল গাইডলাইনগুলো চলে আসছে। গাইডলাইনগুলো আমরা যদি ফ্লেল দিই, গাইডলাইনগুলো কেন আসছে বলেন তো? আমরা যেটা লাভ শেপ করছিলাম তখন একটা গাইডলাইন নিয়েছিলাম না, ওই গাইডলাইনগুলো চলে আসছে। এটা সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হবে না গাইডলাইনগুলো না, যে পাথে যদি আমরা যাই পাথ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের কাজগুলো যদি আমরা পেন ড্রাইভে না হলে আপনার ইমেইলে সেন্ড করলাম, তো আবার ইমেল থেকে ডাউনলোড করবো, সে তো আরেক ঝামেলা। ডাউনলোড করতে তো পারেন। পেন ড্রাইভে নিয়ে আমাদের ক্লাসের টাইমটা মানে আপনি আমাদের থেকে কাজগুলো জমা নিতে হবে, টাইমগুলো একটু এক্সট্রা করে এই জন্য তো গ্রুপে দিতে বলে। কেউ তো দেখে না। তাহলে সবাইকে বলে গ্রুপে দিতে আমাদের প্রতি ক্লাসে